নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমাদের গ্রামে ছোট্ট করে যে রথযাত্রাটা পালন হয় উল্টো রথের দিনটা, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। সারাটা দিন মা এবং ছেলে মিলে কী করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘড়িতে এখন বাজছে সকাল 8:30 মতো। আমি স্নান কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করার আগে কি কাজ গুছিয়ে রেখেছি চলুন সেটাও একটু দেখিয়ে দিই। এই যে সকালবেলায় কিচেনের একটু কাজ কমপ্লিট করে রাখলাম, কারণ এখন ছেলে ঘুমাচ্ছে, আর এই ঘুমানোর ফাঁকে আমি কিছু কাজ করে রাখলাম। এই যে কাবলি ছোলার ঘুগনি হচ্ছে, নিরামিষ কাবলি চানার ঘুগনি। নিরামিষ বানাচ্ছি তাই একটু নারকেল আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা দেব। এদিকে আলুগুলোও ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে সামাইয়ের পায়েস বা সিমাইয়ের পায়েস বা সিমুই যাই বলুন না কেন। আর হবে লুচি। বাইরের ওয়েদারটা দেখুন, বেশ মেঘলা, সবসময় বৃষ্টি হচ্ছে। এই যে উঠোনটা দেখুন পুরো শ্যাওলা হয়ে গেছে বৃষ্টি পড়ে পড়ে। চলুন ঘরের মধ্যে যাই, আমি এখন ফুল তুলে নেব ছাদে গিয়ে, আর তারপর ঠাকুর ঘরে একটু পুজো সেরে নেব। যেহেতু এই বছরই আমার শাশুড়ি মা মারা গেছেন, তাই এই বছর আমি আর রথযাত্রার দিনটাতে বা উল্টো রথযাত্রার দিনটাতে পুজো দিতে পারবো না মন্দিরে গিয়ে। একটা বছর কালা অসুখ থাকে, তাই একটা বছর আমি কোনো মন্দিরেই যেতে পারবো না। তাই ভাবলাম ঘরের মন্দিরেই বা ঘরের ঠাকুরকে একটু পুজো দিই। যেহেতু আজকে পুজোর দিন, একটা ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর যাব ছাদে গিয়ে ফুল তুলে নেব। আর সকাল থেকেই দেখুন ওই যে হরে কৃষ্ণ নাম গানটা হচ্ছে, এটা শুনে কাজ করতে আরও বেশি ভালো লাগছে। এবার বাড়িতে কোনো গেস্ট আসবে না। আমার বাবা মা যদিও আসতেন, তো ওনারাও বেশ অসুস্থ, তাই আসতে পারবেন না। আর শ্বশুরবাড়ির আত্মীয় যারা আছেন তাদের সকলকেই ফোন করেছিলাম। মা বেঁচে থাকা অবস্থায় যাদেরকে ফোন করতে বলতেন বা যারা আসতেন, তাদের নাম্বারগুলো আমার কাছে ছিল। সবাইকে এক এক করে নাম্বার ধরে ধরে ফোন করে আসতে বলেছি। তো সবাই নিজের কাজে ব্যস্ত। আর হাজব্যান্ডকে বললাম, তো উনিও আমাকে বোঝালেন যে কি করবে বলো, এখন তো সবার ছোট সংসার, একজন করে মানুষ, তো সেই জন্য আসতে পারছেন না, মন খারাপ করো না, এটাই বললেন। আমি বললাম হয়তো মা বেঁচে নেই, তাই মামিমারাও আসতে চাইছেন না বা আসতে পারছেন না, এটা বলছিলাম, হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলাম। তো উনি বললেন যে না ওরকম ভেবে মন খারাপ করো না, কেন আসবে না, তুমি যদি কাউকে ভালোবেসে ডাকো অবশ্যই আসবে। কিন্তু ওই যে বললাম যে একার সংসার সবারই, তাই আর আশা হয়ে ওঠে না। যাই হোক, সময় পেলে আসবে, আমিও সময় পেলে তাদের বাড়ি অবশ্যই গিয়ে ঘুরে আসবো। এদিকে ছাদে ফাঁকে ফুল তুলছিলাম, যে ছেলে ঘুমাচ্ছে এটা ভেবে। এখন দেখুন ছেলে চলে এসছে, আর ও ঠিক বুঝতে পেরেছে মা এখন ছাদেই আছে। আমি যদিও সমস্ত দরজাগুলো বন্ধ করে দিই, যে আউটলিভিং দরজাগুলো আছে, শুধুমাত্র আমি যেই দিকটাতে যাই সেই দিকের দরজাটাই আমি ওপেন করে আসি, যাতে আমার ছেলের বুঝতে সুবিধা হয় যে মা কোন দিকে আছে। সব দরজাগুলো খোলা থাকলে ও বুঝে উঠতে পারবে না যে মা কোন দিকে আছে, ঘুম থেকে উঠে আর অন্যান্য দিকে চলে যাবে। তাই আমি ছাদের এই দরজাটা খুলে এসেছিলাম। আবার যখন নিচে যাব, ঠিক মনে করে ছাদের সিঁড়ির দরজা বন্ধ করে এবং এই দিকের দরজাটা লক করে দিয়ে যাব। চলুন ফুলগুলো তুলে নিই, তারপর হরিনাম সংকীর্তন শুনতে শুনতে পুজোটাও করে নেব। ধরে থাকো, নিচে নিয়ে যাও। ছেলেকে ছাদে নিয়ে আসতে খুবই ভয় করে আমার, কারণ বাচ্চা মানুষ কখন কি করে বোঝা যায় না ঠিক। আর ও এমনিতেই একটু চঞ্চল বা দুষ্টু প্রকৃতির, তাই সবসময় চেষ্টা করি ওকে না নিয়ে আসার।
তো আজকে সেই কিচেনের কাজ গুছাতে আর স্নান করতে একটু দেরি হয়ে গেছে। আমার ছেলে 8:30টার মধ্যেই উঠে পড়ে। তার আগে পর্যন্ত যতটুকু কাজ গুছিয়ে নেওয়া যায় ততটুকুই মঙ্গলের, মানে ততটুকু আমি শান্তিভাবে করতে পারি। তারপরে ওকে সামলে তারপরে সমস্ত কাজ করতে হয়। কিন্তু কি আর করার আছে, মা তো আর নেই। মা থাকলে ছেলেকে পুরো সামলে নিত। আর মা আমার ছেলেকে এতটাই ভালোবাসতো যে ও ঘুমালেও পর্যন্ত ঠিক মাথার গোড়ায় বসে থাকতো। আমি বলতাম সকালবেলাতে ও ঘুমাচ্ছে, এখন উঠবে না, তোমার বসে থাকার প্রয়োজন নেই। তবুও বলতো না, যদি হঠাৎ করে উঠে যায়, একা থাকবে, ভয় পেয়ে যাবে। ঠিক মাথার গোড়ায় চুপটি করে বসে থাকতো। তো যাই হোক, সেইগুলো প্রত্যেকটা পদে পদে কিন্তু আমি মিস করি, মানে মাকে। প্রত্যেকটা মুহূর্তে আমি আমার শাশুড়ি মাকে মানে ফিল করতে পারি যে উনি থাকলে এটা করতেন, উনি থাকলে এটা করতেন। এটা আমার হাজব্যান্ডকেও আমি সবসময় বলি, তোমরা তো সাথে ছিলে না, সাথে তো আমি থাকতাম, তাই ওনার মানে না থাকাটা আমি সব থেকে বেশি আমি হয়তো মনে হয় যেন কি বলবো মিস করি। তো চলুন, পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। এখন একটু চা আর বিস্কিট নিয়ে বসেছি, এটা খাবো। তারপর ছেলেকে ব্রাশ ফ্রাশ করাবো আর ছেলেকে রেডি করব, মানে ওকে খাবার টাবার দেবো। আর এই যে দৃশ্যটা দেখাচ্ছি, এটা আমাদের গ্রামের রথের দিন। ওই বাচ্চারা মিলে রথ করাই ছোট ছোট, তো সেইগুলোই বাড়িতে নিয়ে আসে দেখায়। আর আমরাও আমাদের সামর্থ্য মতো ওই টাকা বা চাল যাই নেয় সেগুলো দিই। তো এটা রথের দিন নিয়ে এসেছিলো। তো রথের দিন আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড হচ্ছিল যতবার আসছিল। আর 2-4টে ভালোই অনেকগুলোই রথ এসেছিল। তো চলুন দেখতে কে থাকুন। মরেছে? ও সে বর্ধমান নিয়ে গেছিল ছেলেটা। হ্যাঁ, ভিডিও করবো না কেন বাবা, আমাদের গায়ের রথ। তো চলুন এবার দেখুন আমি উল্টো রথের দিন কি কি খাবার দাবার বানাতে পেরেছিলাম। তো এখানে কাবলি ছোলার দিয়ে একটা ঘুগনি করেছিলাম। আর এখানে আমি আটা মেখে রেখেছি, একদমই অল্প মেখে রেখেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না কোনো গেস্ট আদৌ আসবে কিনা, সেই জন্য আবার লাগলে মেখে নেব। আর এদিকে আম রেখেছি, আর এদিকে এই যে সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেছে। আমটা কাটবো, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এর সাথে ছিল শসা, কলা আর মিষ্টি। এদিকে মা আর ছেলে রেডি হয়ে গেছি, আর ছেলেকে এখন খেতে দেব। লুচি ভাজবো, দিয়ে ছেলেকে খেতে দেব। আর খাবারগুলো রেডি করেছি এই জন্যই, কারণ উল্টো রথের দিন বাড়িতে অনেক গেস্ট এমনি বেড়াতে আসে। আর আগে আমার শাশুড়ি মা যখন মানে বউ ছিলেন বাড়ির, বা আমাদের মতো বয়স ছিল, তখন মা বলতেন সকালবেলায় উঠে এক টোকা, টোকা চেনেন কিনা আমি ঠিক বোঝাতে পারছি না সবাইকে, অনেকেই গ্রামের দিকের মানুষ চিনবেন। তো ওই ঝুড়ি টাইপেরই ইয়ে হয় টিনের। তো ওই এক টোকা চপ, এক টোকা মালপোয়া আর পাঁপড় ভাজা, তারপর এক টোকা লুচি, এগুলো নাকি বানিয়ে রাখতেন। তো ওগুলোই সবাইকে দেওয়া হতো, বাড়িতে যারা আসতো তাদেরকে খেতে। তো মাকে আমি একদিন বলছিলাম, মা কী রকম মানে খাবারগুলো একটার সাথে একটা কোনো লিঙ্ক নেই, এমন খাবার বানাতো কেন, এরকম জিজ্ঞেস করেছিলাম, যে চপ, তার সাথে আবার লুচি, তার সাথে আবার মালপোয়া, কীরকম টাইপের। তো মা বলছে এটাই করে আসছে সবাই, তাই আমরাও এটাই বানাই। এই যে ছেলেকে খাইয়ে দেই, এখন চলে এসেছি মন্দিরে একটু। তো মন্দিরে দূর থেকে আমি প্রণাম করলাম, যিনি ব্রাহ্মণ আছেন উনি আমাকে ডাকছিলেন যে বৌমা কাছে এসো, কোনো অসুবিধা নেই, তুমি শুধু মন্দিরের ওপরটাই পা দেবে না। যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন আর আমার হাজব্যান্ড অগ্নিকর্তা, মানে মাকে মুখে আগুন দিয়েছেন, সেই কারণে। আমার ছেলে তো ঢুকে পড়েছে হরিনামের দলে। আর এই যে দেখুন, একটা মাত্র দোকান বসেছিল, এই বছরই ফার্স্ট বসেছে, আর সেখানে গিয়ে আমার ছেলে এই যে এই সাপটা কিনবে। আর এখন দুপুরবেলা মন্দিরে এসেছিলাম খাবার খেতে, কারণ দুপুরবেলাও এখানে খাবার খাওয়াচ্ছিল, আর রাত্রিবেলাও মৎস্য ওটাও খাওয়াবে। তো সেই জন্য রান্নাবান্না এই বছর আর বাড়িতে করিনি, মা আর ছেলে ওখানে গিয়ে খেয়ে এসছি। আর এখন হচ্ছে বিকালবেলা, ওই 4টে 4:30 মতো বাজে। তো বাড়ি আসার পরই ওই ফোন আসছিল, যে মিস্ত্রি দাদাটা একটা ড্রেসিং টেবিলের অর্ডার করেছিলাম সেটাই দিতে এসেছিলেন। তো ওটাই এখন নামানো হচ্ছে, আর এই যে রুমে গিয়ে রাখা হলো। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার ছেলে তো দুষ্টুমি করতে শুরু করেছে,
আর ভাবছিলাম বারবার যেন কাঁচটা না তুই ভেঙে দিস, কাঁচটা ভেঙে দিলেই সর্বনাশ। তো যাই হোক, ওটাকে এখন রাখা হচ্ছে। আর রাত্রের খাবার দাবারও ওখানেই আছে। আর এই বিকালবেলাতেই হরিনাম বা ধুলট যেটা, সেটা বের হবে। আমাদের গ্রামটা একদমই ছোট, কিন্তু প্রথমে গ্রামে ঘোরা হয় না, ওই বাইরেই ঘোরা হয়। এই যে দুটো কাকিমা এসছেন, কাকিমারাও ওই হরিনাম বা ধুলটের দলে যাবেন। তো কাকিমাদেরকে বললাম খুব সুন্দর লাগছে তোমাদের সাজটা, একটু ফটো তুলে নিই। ড্রেসিং টেবিলটা দিতে যে কাঠমিস্ত্রি দাদাটা এসছেন আর তার সাথে যে টোটো নিয়ে এসছেন দাদাটা, ওনাদেরকে এখন একটু খাবার দাবার দেবো, সেই জন্য প্লেটগুলো রেডি করছিলাম। সকাল থেকেও অনেককে দেওয়া হয়েছে, অনেকে এসেছিলেন বাড়িতে, তো সেইগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। বিকালে ওইটুকুই শেয়ার করলাম। আর এখন দেখুন সন্ধ্যা হয়ে এসছে প্রায়, এখন এই এক এক করে হরিনামগুলো আসছেন। আর এই রাস্তাগুলোর যা অবস্থা হয়েছে, এমনিতেও বৃষ্টি পড়তেই আছে টিপটাপ করে সব সময়, তো এক এক করে হরিনাম আসছে। আর প্রত্যেকটা হরিনামের দলে প্রণাম করছিলাম। আর এই যে আমাদের গ্রামের রথ আসছে, কাদার মধ্যে দিয়ে খুবই কষ্ট করে রথ এই বছর আসছে। তো যাই হোক, জয় জগন্নাথ, সবাই রথ দর্শন করুন। আমার শ্বশুরবাড়ির গ্রামটা একদমই ছোট্ট, বাট কয়েকটা অনুষ্ঠান হয়, কিন্তু মন থেকে সবাই খুব আনন্দ করে অনুষ্ঠানগুলো করে। আমার তো ভীষণই ভালো লাগে, ভালোবাসায় ভরপুর, এটুকুই বলতে পারি। তো চলুন দেখতে থাকুন ব্লগটি। এই বৃষ্টির মধ্যে রাস্তায় এত কাদা, আমার ছেলেকে আমি আর সামলে উঠতে পারছিলাম না শেষের দিকটায়, কারণ ও পুরো কাদা ঘেটে আসছিল বারবার। যতবারই জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিই ততবারই দেখি কাদা ঘেটে চলে আসছে। আর রাত্রিবেলা আমারও ভয় করছিল যে কোথাও সাপ টাপ থাকে যদি, তুই এভাবে দৌড়াদৌড়ি করছিস, তাই ওকে একটু আটকে রাখছিলাম। তো ও তো চিৎকার করছে, মামা খোলো খোলো, দরজা খোলো। এমনিতেও সারাদিন অনেকটা পরিশ্রম হয়েছে, একজন যদি সাপোর্ট কেউ থাকতো ছেলেটাকে দেখার মতো, তাতেও অন্তত একটু রেস্ট পেতাম মনে হচ্ছিল। তাই এই রাত্রিবেলা আর মৎস্য খেতে যাওয়া হয়নি, যাবো নাই বলছিলাম। তো পাশের বাড়ির দেওরটা মানে কাকিমার ছেলে বললো ঠিক আছে বৌদি, আমি এনে দিচ্ছি, কেন খাবে না প্রসাদ। মন্দিরে ওখানে গিয়ে বসে খেলে তার আনন্দ একটা অন্য রকমই হয়। আর আরও অনেক আইটেম ছিল, পাঁপড় ভাজা, চাটনি। তো আমি বললাম শুধুমাত্র আমার ছেলের জন্য একটু সবজি আর ভাত এনে দাও, ওকে খাইয়ে আমি রাত্রেবেলা ঘুম পাড়াবো। তো কেমন লাগলো আজকের আমার এই ভ্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।